নমস্কার। সুনেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পালন করছি ডিডি বাংলার 50 বছরের জন্মদিন। এই 50 বছরের মধ্যে প্রায় 30 বছর আমি চাকরি করেছি দূরদর্শনে। তার মধ্যে ডিডি বাংলায় 25 বছর আর বাকি বছরগুলো পোর্ট ব্লেয়ার আর দিল্লি ডাইরেক্টরেটে। পোর্ট ব্লেয়ারের কথা যখন উঠল তখন একটা ছোট্ট ঘটনার কথা বলি। তখন 2019-এ আমি পোর্ট ব্লেয়ারে ট্রান্সফার হয়েছি। আর ওখানে তো সব হিন্দি। তো হিন্দিটা আমার তখনও ঠিকমতো আসতো না আর কি। তো আমাদের না বিভিন্ন দিন উপলক্ষে ওথ পড়তে হয়। তো ফয়ারে সবাই জমা হয়ে আমরা ওথ পড়তাম। একটা ছিল ইংরেজিতে আর একটা ছিল হিন্দিতে। তো ইংরেজিটা হেড অফ অফিস পড়তেন আর হিন্দিটা আমি হেড অফ প্রোগ্রাম পড়তাম। তো প্রথমবার আমি পড়েছি। পড়ার পরে ওখানকার একজন আমাকে বললেন যে আমার হিন্দিটা তো অত ভালো নয়, তো ওটা তিনি পড়বেন। তার মুখের ওপর আমি না করতে পারলাম না। তো সেই বছরটা মানে তারপরে যে অকেশনটা এলো সেটা আমি তাকে অ্যালাউ করলাম। কিন্তু আমার না মনের মধ্যে খুঁতখুঁতানি রয়েই গেল যে যেটা পদাধিকার বলে আমার পড়ার কথা সেটা আমি অন্য কাউকে দেব, এটা তো আমার একটা রাইট। এই রাইটটা অন্য কাউকে দিতে ইচ্ছে করে? তারপরের বারে যখন এলো সময় আবার, তখন আমি কি করলাম, ওই যে যেটা আমাকে পড়তে হবে সেটা আমি বারবার পড়লাম। শুধু না, আমাদের ওখানে যারা হিন্দিতে ভালো ছিলেন, আমাদের ক্যাজুয়াল, ওখানে তো সবাই ক্যাজুয়াল, তো ওদেরই ডেকে আনতাম, এই তুমি বসো সামনে, শোনো ভালো করে, কোথায় ভুল হচ্ছে বলো। তো এইভাবে আমি পরের বার থেকে যে তারপরে আমি যতগুলো পেয়েছি আর কি বিশেষ দিন, সেই দিনগুলোতে আমিই পড়েছি। এই ঘটনাটা এই জন্য আমি বলছি যে কোনো কারণে হয়তো মনে হয়েছিল ওদের, দেখুন আমি বাঙালি, আমার বাংলা টান থাকবেই হিন্দিতে, তাই না? তো তার মানে তো এই নয় যে আমি ওটা পড়তে পারবো না। তো আমি আমার অধিকারটা কিন্তু কোনোভাবেই ছাড়িনি। এবং এই যে এই মনোবলটা, এই যে এই সাহসটা, হ্যাঁ সাহসী বলবো, কারণ যেখানে দাঁড়িয়ে আমাকে এটা বলতে হয়েছিল যে না আপনি নয়, এটা আমিই পড়বো, সেখানে কিন্তু খানিকটা সাহসের দরকার ছিল এবং সেই সাহসটা কিন্তু আমি দেখিয়েছিলাম। আর এই সাহসটাও আমি পেয়েছি এই দূরদর্শনে কাজ করবার সূত্রেই। এবং সবথেকে যেটা বলবার কথা, যে এই যে কনফিডেন্স, সাহস, এই যে ঋজুতা, এই যেগুলো আমাদের চরিত্রে আসে বা আমার চরিত্রে এসেছে, আমি এগুলো পেয়েছি, সেটা কিন্তু আমার বাস্তব জীবনেও ভীষণভাবে কাজে লেগেছে। তো সেই জন্য আমি সব দিক থেকে দূরদর্শনের কাছে ভীষণ ভীষণ ঋণী। কলকাতা দূরদর্শনে আমি এলাম আমার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য। শিলচরে তেমন কিছুই ব্যবস্থা তখন ছিল না বা প্রশিক্ষণের কোনো স্কুল ছিল না। 2005 সালের 22শে মার্চ আমি কলকাতা দূরদর্শনে চাকরির সঙ্গে যুক্ত হই। এবারে কলকাতা দূরদর্শনে যখন এলাম তখন এসে আমাকে দেয়া হলো সৃজন বলে আমাদের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান। সেখানে আমাকে সবীর চক্রবর্তী, উনি শিলচরে গিয়েছিলেন বদলি হয়ে এখান থেকে, তো তাকে আমি চিনতাম বলে আমাকে তখনকার যিনি ডিরেক্টর ছিলেন পঙ্কজ সাহা, উনি আমাকে সবীরদার সঙ্গেই ওর বিভাগের সঙ্গে আমাকে জুড়ে দিলেন। এখানে আসার পরে 2005 সালেই যে পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হয়েছিল, সেখানেও আমাকে মালতীদির সঙ্গে আমাকে জুড়ে দেওয়া হলো। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাঙালি অবাঙালি বলে একটা সেগমেন্ট ছিল, সেখানে আমাকে মানে ইএনজি কাভারেজ গুলো ওদের বাইট, আমাদের ভাষায় বাইট আনা, ছোট ছোট ওদের বাইট আনার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গুরবক্স সিং, তারপরে থাঙ্কুমণি, গোবিন্দন কুট্টি, থাঙ্কুমণি কুট্টি, তারপরে VR ভেঙ্কিট, এরকম যারা বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত অবাঙালি রয়েছেন কিন্তু আজকে কলকাতায় দীর্ঘদিন ধরে থাকার সুবাদে তারা বাঙালি হয়ে গেছেন, তাদের কিছু
বাই এন বিশ্বনাথন, এরকম বিখ্যাত মানুষদের কাছ থেকে বাইট আনতে। আমাদের শিলচর দূরদর্শনে কাজের পরিসরটা খুব ছোট্ট ছিল। আমাদের যে এডিটিং স্যুটটা ছিল, এডিটর ছিলেন মাত্র একজন, এবং বেশিরভাগ সময়েতে এডিটর যিনি থাকতেন তিনি বাইরে, ওনার বাড়ি ছিল অনেক দূরে, ব্যাঙ্গালোরে, উনি ওখানে চলে যেতেন। আমাদের এডিটিং এর কাজগুলো করতেন একজন ইঞ্জিনিয়ার। তো আমরা দেখেছি যে একটা এডিট স্যুট, সেখানে আমরা সবাই মিলে লাইন দিয়ে থাকতাম যে কে কখন এডিটিং স্যুটটা পাবো। কিন্তু কলকাতা দূরদর্শনে এসে আমি দেখতে পাচ্ছি ম্যাট্রক্স বলে একটা এত সুন্দর এডিটিং স্যুট। তারপরে আমাদের এমনি যে নিচে যে মানে লিনিয়ার এডিট স্যুট গুলো ছিল, সেখানেও 6খানা ঘর, সেখানে 6টা মেশিন, মানে 6জন একসাথে এডিট করতে পারে। এগুলো আমার কাছে একেবারে নতুন। বিভিন্ন বড় বড় যেগুলো আমাদের প্রোডাকশন হতো, যেমন মহালয়া প্রোডাকশন, ওটা দেখলাম কিভাবে হয়, সেগুলো তো জানতাম না, কোনোদিন দেখিনি। হ্যাঁ, বড় বড় প্রডিউসারদের সঙ্গে যেমন কাজ করার আমার তেমন ভাবে সুযোগ হয়নি, কিন্তু তবুও অল্প কিছু হয়েছে। তো তাদের কাজগুলো দেখেছি, যেমন কল্যাণ ঘোষ, কল্যাণদার কিছু প্রোডাকশন দেখেছিলাম। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমি যোগ বিয়োগ বলে কুইজের অনুষ্ঠান করতাম। উই আর পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। আমাদের দায়িত্বই হচ্ছে লোকসাহিত্য, সংস্কৃতি এবং আমাদের যে বাংলার যে সংস্কৃতি, তাকে মানুষের সামনে তুলে ধরা। সেই ভাবনা থেকে আমার মনে হলো যে এই জায়গাটাতে আরেকটু বোধহয় আমাদের সতর্ক হওয়া উচিত বা আরেকটু নজর দেওয়া উচিত। তখন আমি ভাবলাম, যেসব লোকশিল্পীরা আমাদের আমাদের একটা নিয়ম আছে তো, যে আকাশবাণীতে তাদেরকে অ্যাপ্রুভড হয়ে দূরদর্শনে গাইতে আসতে হবে। যেসব লোকশিল্পীরা, ধরুন বাউলরা বা ধরুন ফকিররা, যারা আমাদের গ্রামে গঞ্জে অসম্ভব তারা জনপ্রিয়, কিন্তু তারা রেডিওতে এসে অডিশনের কথা তাদের ভাবনাই থাকে না, ভাবনায় ওটা নেই। তাদেরকে আমরা কি করি? তারা কি তাহলে কোনোদিন দূরদর্শনে গান গাইবেন না? আমার মনে হলো যে আমরা একটু পৌঁছে যাই না ওদের কাছে, তারই খুঁজে বেড়াই, এই নামটা দিলাম। সেই নামটা দিয়ে আমি শান্তিনিকেতন দূরদর্শনের তাদের সহায়তা চাইলাম। তারা আমাকে সোনাঝুরির হাটের ভেতরের সমস্ত পারমিশন, সমস্ত যেগুলো অন্যান্য কাজগুলো যেগুলো রয়েছে সরকারি স্তরে, যেগুলো করাটা দরকার, সেই অনুমতির ব্যাপার, তারপরে সিকিউরিটির ব্যাপার, সেগুলো সমস্ত করে দিল। কিন্তু তারপরে আমরা ওখানে ভ্যান নিয়ে চলে গেলাম। ওখানে গিয়ে 3 দিন রেকর্ডিং করে আমরা প্রায় 6 মাসের রসদ নিয়ে ফিরতাম। 2016 সালে আমার মনে হলো যে কেমন হয় আমরা যদি এই 70-এর দশক বা 80-র দশক থেকে যেসব বাংলা গান তৈরি হয়েছে, ধরুন জটিলদার সময় থেকে, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সময় থেকে, তার গান তো একটা অন্য ধারার জন্ম দিয়েছে। তা আমার মনে হলো যে জটিলদার সমস্ত গানকে এক জায়গায় যদি রাখা যায়, তাকে নিয়ে যদি আমরা 2টো এপিসোড করতে পারি। কবির সুমন, তার যে বাংলা গানের যে অন্য আরেকটা ধারা, জীবনমুখী গান যেটাকে আমরা বলতাম, আমার কাছে সব গানই জীবনমুখী। হ্যাঁ, সেই গানগুলোকে যদি আমরা একটু আর্কাইভ করে রাখতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে হয়তো আমরা একটুখানি দায়িত্ব পালন করব। সেখানে জটিলদা থেকে শুরু করে কবির সুমন, তারপরে হৈমন্তী শুক্লা, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, শুভমিতা, লোপামুদ্রা, শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, শম্পা কুণ্ডু, চন্দ্রাবলী রুদ্র দত্ত, কে না, সৌম্য বসু, মনোময় ভট্টাচার্য, মৌসুমী ভৌমিক, সবাই সবাই মানে মৌসুমী থেকে আনাও সেটাও একটা মানে বিশাল যুদ্ধ করতে হয়েছিল আর কি, অনেক অনুনয় বিনয় করে। তারপরে যাই হোক, মৌসুমীদি সেটা আমার কন্যা, সুবাদে কন্যাকে এত আদর করেন, এত স্নেহ করেন উনি। উনি বলেন, না না, তুমি ডানার মা, তুমি ডানার মা হয়ে আমাকে অনুরোধ করেছে, আমি যাবই। এইভাবে করে করে 42টা পর্ব কিন্তু করতে পেরেছি। এই পরপর 2 বছর আমার মানে আমাকে দায়িত্ব দেওয়া হলো পয়লা বৈশাখের অনুষ্ঠান প্রযোজনা করার। বাংলা ভাষার জন্যে কেউ শহীদ হয়েছে বাংলাদেশ ছাড়া আমাদের এই বঙ্গে আছে মানভূমে আর আমাদের শিলচরে, আসামের শিলচরে বাংলা ভাষার অধিকার রক্ষার দাবিতে 11 জন শহীদ হয়েছিলেন। পরবর্তীকালে আরো 3 জন মাতৃভাষা, একজন মণিপুরী শহীদ হয়েছিলেন মণিপুরী ভাষার। তো আমার সৌভাগ্য হয়েছিল
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে যাওয়ার, তার কথা শোনার, যে এই মাতৃভাষা দিবস নিয়ে তিনি তার কথা আমাদের দূরদর্শনের মাধ্যমে উনি তাই সেই বার্তাটুকু রেখেছিলেন। খুব ভালো লেগেছিল। উনি যে এত কি বলবো, আবেগপ্রবণ হয়ে গেছিলেন সেদিনের সেই রেকর্ডিংটাতে, সেই মুহূর্তের কথাগুলো মনে পড়ছে আজ। আমাকে গত 4 বছর ধরে দূরদর্শন আর্কাইভে দায়িত্বে দেওয়া হয়েছে। তো ওখানে করতে গিয়ে কত কত পুরনো অনুষ্ঠান দেখছি। হ্যাঁ, দেখে দেখে মনে হচ্ছে যে এই সমস্ত অনুষ্ঠান হয়েছে আমাদের। গতকালই জলির একটা অনুষ্ঠান দেখছিলাম তপন সিনহার ওপরে। এত সুন্দর অনুষ্ঠানটা, আমি দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছি যে তখন ওরও তো অল্প বয়স, কিন্তু তার কি ভাবনা, তার কি প্রয়োগ, এবং এত আমাদের যে অনুষ্ঠানগুলোতে আমরা যে একটা ছোটখাটো ছোঁয়া রেখে যাই, যেটা আমরা বলি শৈল্পিক ছোঁয়া, সেটা ওর অনুষ্ঠানের মধ্যে মানে পরতে পরতে লেগে আছে। আমাদের যারা ইঞ্জিনিয়ার বন্ধুরা আছে, প্রচুর বন্ধুরা আছে যাদের সঙ্গে কাজ করতে না, ওরা কমান্ডটা দেওয়ার আগেই ওরা বুঝে যায় যে আমি কোন ক্যামেরাটাকে আমি নিচ্ছি। হ্যাঁ, মানে এমন সব বন্ধুরা এত বছরের ইয়েতে, মানে কাজের সঙ্গে থাকার সুবাদে তৈরি হয়ে গেছে একটা সম্পর্ক, যে ওরা ঠিক বুঝে যায় যে কোন ক্যামেরাটাতে এবার আসবো। আমার যখন মানে কলকাতা দূরদর্শন দেখাটা শুরু হলো, সেটা একদম ছোটবেলায়। আমার দাদুর বাড়ি ছিল বালিগঞ্জে। সেখানে প্রায় প্রত্যেক ছুটিতেই আমরা চলে আসতাম। সেখানে আমার দাদু, তখন টিভিটা ছিল এরকম দরজা খোলা, ওই টিভিতে দাদু দূরদর্শন নিউজটা তো দেখতেনই, তারপরে বিভিন্ন অনুষ্ঠান, হরে করে কম্বা, তখন চিচিং ফাক, সেগুলো ওখানে বসে বসে দেখতাম। সেইখান থেকে কলকাতা দূরদর্শনের সঙ্গে কিন্তু সম্পর্কটা শুরু। আমার দেখা কলকাতা দূরদর্শনের ব্যস্ততম সময় ছিল 2006-07 সাল। কারণ ওই সময়ে আমরা একজন অত্যন্ত দক্ষ উপমহানির্দেশককে পেয়েছিলাম, ডক্টর তপন কুমার দাস মহাশয়। তিনি যেমন আমাদের স্নেহে লালন করেছেন, তেমনি আমাদের কাজের ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন, এবং আমাদেরকে এত ব্যস্ত রেখেছেন অনুষ্ঠান প্রযোজনার ক্ষেত্রে যে আমরা এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ পাইনি। তখন যেসব অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানগুলোর নাম একটু বলি। গীতবিতানের 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের অনুষ্ঠান হয়েছিল গীতবিতান উৎসব। সেখানে নেতাজি ইন্ডোরে আমাদের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটা হলো। প্রায় 1500 দর্শকের উপস্থিতিতে সেই অনুষ্ঠানটা ওখানে হয়েছিল, এবং তার পরবর্তীতে বিভিন্ন পর্বে এই 75 বছর পূর্তির যে উদযাপন আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। সেটা শিলং পাহাড়ে একটা পর্বের অনুষ্ঠান হয়েছিল। সেখানে শেষের কবিতা প্রযোজনা হয়েছিল, এবং এই প্রযোজনার সঙ্গে আমি যুক্ত ছিলাম। বিভিন্ন পার্সোনালিটিদের নিয়ে যে ডকুমেন্টারিগুলো হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল অপরাজিত সত্যজিৎ এবং সৌমিত্র আজও। এই দুজন ব্যক্তিত্বকে নিয়ে আমাদের এই দুটো অনুষ্ঠান হলো, অসম্ভব ভালো হয়েছিল। সেখানে অপরাজিত সত্যজিতে সেটা হয়েছিল সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে, সেটাও নেতাজি ইন্ডোরেই হয়েছিল। সেখানে বম্বে থেকে এলেন শর্মিলা টেগোর, তারপরে বার্তা পাঠালেন গিরিশ কার্নাড, বিভিন্ন মানুষ, এই আমাদের সিনেমা জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা, কেউ বম্বে থেকে, কেউ দিল্লি থেকে, কেউ আমাদের দক্ষিণ ভারত থেকে, সব বার্তা পাঠালেন সত্যজিতের জন্য, এবং আমরা সেই অনুষ্ঠানটা মানে এখানে প্রযোজনা করলাম। তারপরে সেটাকে আমরা এডিট করে সেই অনুষ্ঠানটাকে আমরা আমাদের সংগ্রহে রেখে দিলাম। দুটো কাজ খুব ভালো হয়েছিল ওই সময়টাতে, এবং আরো অনেকগুলো প্রযোজনা হয়েছিল। যেমন বসন্ত উৎসবের কথা বলবো, সেখানে নজরুল মঞ্চে আমরা আয়োজন করলাম বসন্ত উৎসবের, আমাদের এই তপন কুমার দাস মহাশয়ের নির্দেশে। সেখানে বিশাল তার আয়োজন, এবং যত শাস্ত্রীয় সঙ্গীত জগতের যত দিকপাল শিল্পীরা, তারা সবাই অংশ নিলেন। ওই সময়টাতে আমার মনে পড়ছে
সতীপীঠে ওপর নানান পর্বে আমরা অনুষ্ঠান প্রযোজনা করেছিলাম, এবং বিভিন্ন দূরদর্শন কেন্দ্র যেসব জায়গায় সতীপীঠগুলো রয়েছে তার একদম নিকটবর্তী যেসব দূরদর্শন কেন্দ্রগুলো রয়েছে তাদেরকে অনুরোধ করে সেই অনুষ্ঠানের জন্যে সতীপীঠের সমস্ত ছবিগুলো সংগ্রহ করা হয়েছিল, এবং তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে তোমরা সেখানকার গবেষণাটুকু সেই অঞ্চলের সেই পীঠ সম্পর্কিত যেসব তথ্যগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে সেই আমাদের পর্বগুলোতে যাতে তারা সাহায্য করেন, এবং তারা সেই কাজটুকু খুব দায়িত্ব নিয়ে করেছিলেন। আরেকটা কাজ হয়েছিল বিবেকানন্দকে নিয়ে, স্বামীজিকে নিয়ে একটা বিশাল বড় কাজ হয়েছিল। আমার অনুষ্ঠানের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে একটা বড় ডকুমেন্টারি হয়েছিল। দর্শকরাই তো আমাদের চালিকা শক্তি, দর্শকরাই আমাদের কিন্তু বারবার আমাদের উৎসাহিত করেছেন। তো আমি অনুরোধ করব আমাদের দর্শকরা, দূরদর্শনের দর্শকরা যেন সবসময় আমাদের এইভাবে উৎসাহ দিয়ে যান। দীর্ঘ 31 বছর আমি দূরদর্শনের রূপসজ্জা বিভাগে ক্যাজুয়াল কর্মী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট চাকরিটা হয়তো পাইনি, কিন্তু যা পেয়েছি সেটাও স্মৃতির পাতায় অনেকটাই। যেমন বেশ প্রচুর গুণী গুণী মানুষদের সাথে সান্নিধ্যে আসতে পেরেছি, তাদের ভালোবাসা পেয়েছি, তাদেরকে সামনাসামনি শ্রদ্ধা জানাতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। ছোট ছোট কিছু ঘটনা যেগুলো মনের মণিকোঠায় আজীবনকাল রয়ে গেছে, সেরকম দু একটি ঘটনা আমি আজকে স্মৃতিচারণে রাখতে চাই। যখন প্রথম আমরা ওখানে জয়েন করি বেশ ভয়ে ভয়ে ছিলাম, না জানি পার্মানেন্ট স্টাফ যারা আছেন, আমার সিনিয়র যারা আছেন, তারা কিরকম ভাবে আমার সঙ্গে ব্যবহার করবেন। তো দেখলাম সেরকম কোনো ব্যাপার না, ওনারা সবাই খুব ভালো এবং খুব যত্ন করে আমাদের পদ্ধতিগত যে ব্যাপার, যে মানে দূরদর্শনের ক্যামেরায় কোনো মানুষকে আসতে গেলে, মেকআপ করাতে গেলে যে কি কি জিনিসের প্রতি নজর রাখা দরকার সেগুলো সব বুঝিয়ে দিলেন। আমরা ওনাদের কাজ দেখতে লাগলাম এবং তার সাথে সাথে সেই কাজগুলো নিজেদের মধ্যে গ্রহণ করতে শুরু করলাম। প্রথম মনে আছে যখন 1995 সালে আমরা প্রথম দিন জয়েন করি, তখন দূরদর্শনের জন্মদিনের অনুষ্ঠান পালন হচ্ছিল নজরুল মঞ্চে। তো অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীরা ওখানে এসেছেন, নাচ গান মানে সারা রাত ধরে অনুষ্ঠান হয়েছে। আমরা সেখানে প্রথম আমাদের জয়েনিংয়ে আমরা অত বড় অনুষ্ঠান পেয়েছি। তারপর আরো নানান রকম অনুষ্ঠান মধ্যে দিয়ে আমরা কাজ করে চলেছি। তারপরেই পেয়েছি আমরা মহালয়া। মহালয়া দেখেছি দলে দলে অসুর, দলে দলে দেবতারা মেকআপ করছে, আমরাও সেই মেকআপ করছি। তারপরে হেমা মালিনী এসছেন দুর্গা করতে, আমরা দেখেছি। যদিও ওনার পার্সোনাল মেকআপ আর্টিস্ট এসছিলেন, কিন্তু আমরা ফ্লোরে গেছি, শুটিং দেখেছি, সেটা একটা আলাদা অভিজ্ঞতা। আর দুটো অভিজ্ঞতার কথা আমি বলবো, যে দুটো অভিজ্ঞতা আমার ভীষণভাবে মনে হয় যে যদি তখনকার দিনে মোবাইল ফোন থাকতো, সেই মোবাইল ক্যামেরায় মানে ছবিটা তুলে রাখতে পারতাম, স্মৃতিটা ধরে রাখতে পারতাম। সেটা হচ্ছে আমাদের সিনিয়র ছিলেন সমরদা, সমর কুমার মণ্ডল, তিনি এখন নেই, রিটায়ারও করে গেছেন এবং তিনি মারাও গেছেন। যাই হোক, সমরদা আর আমি মেকআপে ডিউটিতে ছিলাম। সেদিন মান্নাদের রেকর্ডিং ছিল। তো সেটা মান্নাদে, তিনি একজন অত বড় মাপের শিল্পী, কিন্তু তিনি ফ্লোরে যাওয়ার আগে দীপঙ্কর আচার্যকে নিয়ে আমাদের ঘরে ফরাস পেতে প্র্যাকটিস করা শুরু করলেন যে কোন কোন গানগুলো তার গলায় সেদিনের জন্য ভালো খেলবে। তো সেই জন্য প্রায় 18টা গান উনি গেয়ে ফেললেন। আমি আর সমরদা হতবাক শ্রোতা একমাত্র আমরা ওই দুজন। আর ওনার এত কাছ থেকে ওনার মতো শিল্পীর এতগুলো গান শোনা, সে যে কত বড় ভাগ্যের ব্যাপার, সে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুবই আফসোস হয়, সেদিন যদি মোবাইল ক্যামেরা মোবাইল, আমাদের যে এখনকার মোবাইলে এসছে অ্যান্ড্রয়েড ফোন, এরকম কোনো সিস্টেম থাকতো, তাহলে একটু স্মৃতিটা আরো ভালো করে ধরে রাখতে পারতাম। আর একটা ঘটনা মনে আছে, আমি আমার বরের জন্মদিনে বুদ্ধদেব গুহর বই গিফট করব বলে কিনে, ভীষণ বই পড়ার নেশা, তো আমি আগে অফিসে এনে রেখেছি, আগে আমি পড়ে
করে ফেলবো, তারপর ওকে গিফট করবো, এরকম একটা ভাবনা আমার মধ্যে ছিল। তো আমি মেকআপের কাজের ফাঁকে অবসরে বসে এক মনে বই পড়ছি। বুদ্ধদেব গুহ কে সঙ্গে নিয়ে একজন ঢুকেছেন, আমি অতটা খেয়াল করিনি, তখন বইয়ের মধ্যে ঢুকে গেছি যেহেতু, ওই দিকেই আমার নজর রয়েছে। যেহেতু দরজা তখন আমাদের খোলাই ছিল, দরজা খোলার কোনো আওয়াজ পাইনি। তো উনি এসে দেখেছেন যে আমি পড়ছি, তখন বলছে কি ব্যাপার, একজন সুপুরুষ এসে দাঁড়িয়ে রয়েছে, সুন্দরীর কোনো দিকে নজর নেই, কি এত পড়া হচ্ছে। আমি তো মানে স্পেল বাউন্ড, মানে যার বই পড়ছি তাকে হঠাৎ করে এরকম দেখছি, আর সে এসে আমাকে এরকম বলছে, কিরকম একটা স্বপ্নের মতো লাগছিল ব্যাপারটা। তারপরে আমি বললাম আমি তো আপনার লেখা বইই পড়ছি। তো বললে কই দেখি, বলে বইটা আমি ওনার হাতে দিলাম। তারপরে বললাম আপনি যখন এসেই গেছেন, আমার বরের জন্মদিনে আমি এটা উপহার দেবো, আপনি যদি এর মধ্যে একটা সই করে দেন। তো সেই বইতে উনি সই করে দিয়েছেন, সেই সই আজও আমার কাছে রয়েছে। এরকম আরো নানা ছোটখাটো বহু ঘটনা আমাদের সঙ্গে ঘটে প্রতিনিয়ত। আর শুটিংয়ে যাওয়ার আগে বা লাইভ প্রোগ্রামে যাওয়ার আগে সমস্ত মানুষ আমাদের ঘরে বসে রিহার্স করেন, এবং রিহার্সালের মাঝখানে যে অন্তরঙ্গ মুহূর্তগুলো গড়ে ওঠে, কি রাজনৈতিক ব্যক্তিত্ব, কি শিল্পী জীবন, সবারই একটা পার্সোনাল ঘটনা বা গল্প আমি কিন্তু জানি বা শুনেছি। সেগুলো সমস্ত মানে হয়তো সবার সামনে ওইভাবে বলার মতো নয়, কিন্তু বেশ ভালো লাগে। জানি না এখানে জলিদি অ্যালাউ করবে কিনা রাজনৈতিক বক্তব্য, তবু আমি এটা বলে রাখি, যদি মনে হয় জলিদি তুমি কেটে দিও। সেটা হচ্ছে যে আমাদের এখনো দূরদর্শনে কিন্তু ভোটের প্রচারের আগে বিভিন্ন নেতা মন্ত্রীরা আসেন ভোটের প্রচার করার জন্য। 5 মিনিটের এক সেগমেন্ট থাকে, সেটায় তারা তাদের দলের সম্পর্কে বলেন। তো এরকমই একদিন বসে আছেন অনিল বিশ্বাস, ঠিক আছে, আর ওদিক থেকে এলেন প্রণব বাবু, যিনি আমাদের প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হয়েছিলেন। আরে আসেন আসেন প্রণব দা, কেমন আছেন বলে দুজন দুজনকে প্রায় জড়িয়ে ধরলেন। তো এই সৌজন্য সাক্ষাৎকার এবং সুন্দর মুহূর্ত, দুটো রাজনৈতিক ব্যক্তিত্ব আলাদা, কিন্তু তাদের মধ্যে এত সুন্দর সহনশীলতা, এত সুন্দর সম্পর্ক, এই জিনিসগুলো কিন্তু আমরা পর্দার আড়ালে অনেকবার দেখতে পাই। মানে অনেক ব্যক্তিগত কথাবার্তাও শুনতে পাই, বা অনেক কিছু জানতে পারি, অনেক ঘটনা জানতে পারি যে ঘটনাগুলো আমরা জানি না। যেমন বিমান মুখোপাধ্যায় নাকি জলিদি, নামটা ভুলে যাচ্ছি, মালতীদির ইন্টারভিউ করতে আসছেন গানের, এবং উনি যে গল্পগুলো বলতেন, মানে সেই গানের পেছনের গল্পগুলো অসাধারণ। সেগুলো যদি লিখে রাখতে পারি কোনোদিন, একটা অ্যাসেট হয়ে থাকবে। কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই জানান। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।